1972 সেপ্টেম্বর মাসে জার্মানিতে অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছিল। আর জার্মানি এই অলিম্পিক্সকে গেম অফ পিস অ্যান্ড জয় বলে আখ্যা দিয়েছিল। প্রথম 10 দিন সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 5 সেপ্টেম্বর 5 জন প্যালেস্তিনি টেররিস্ট মিউনিখে প্রবেশ করে এবং ইসরায়েলের 11 জন অ্যাথলিটকে বন্দি বানিয়ে তাদেরকে হত্যা করে। আর তার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল তার ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদকে দিয়ে যে অপারেশন করিয়েছিল তাকে তারা নাম দিয়েছিল অপারেশন র্যাথ অফ গড, অর্থাৎ ভগবানের কোপ। হ্যালো, আমি অতসী, শুরু করছি আজকের এপিসোড। 1948 মে মাসে ইসরায়েল নিজেদের একটা ফ্রি কান্ট্রি বলে ডিক্লেয়ার করে। আর তখন থেকেই আরবিয়ান স্টেটসকে সঙ্গে তাদের একটা যুদ্ধের নতুন পর্ব শুরু হয়। এরপর বহুবার আরবিয়ান কান্ট্রিজের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছে। ইজিপ্ট, জর্ডান, ইরাক, লেবানন ও সিরিয়া এই 5টি দেশ মিলে ইসরায়েলকে আক্রমণ করেছিল। এরপর 1956, 1967, 1973 এবং 1982তেও তাদের মধ্যে একটা যুদ্ধ হয়। ইসরায়েল নিজেকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করার অর্থ ছিল জিউসরা তাদের যে একটা সেপারেট কান্ট্রি চাইছিল সেই আশাটা পূরণ হওয়া, আর যেটা প্যালেস্তিনিরা কখনোই ভালোভাবে নেয়নি। এই সময় প্যালেস্তিন ভায়োলেন্ট নন স্টেট অর্গানাইজেশন কিছু তৈরি হয়েছিল, যারা ইসরায়েলের ওপর নানাভাবে আক্রমণ করত এবং টেররিস্ট অ্যাটাকও করত। 1972 5 সেপ্টেম্বর 5 জন প্যালেস্তিনি টেররিস্ট, যারা ব্ল্যাক সেপ্টেম্বর নামক একটি গ্রুপের অংশ ছিল, তারা 6 ফিট 6 ইঞ্চ পাঁচিল টপকে মিউনিখের সেই গ্রামে প্রবেশ করে যেখানে অলিম্পিক্স খেলা হচ্ছে। আগে থেকেই সেখানে আরও 3 জন টেররিস্ট উপস্থিত ছিল, যারা ওখানে থেকে খেলোয়াড়দের গতিবিধির ওপর নজর রাখছিল। এবার সেই 8 জন টেররিস্ট মিলে যে অ্যাপার্টমেন্টে ইসরায়েলের অ্যাথলিটরা ছিল সেখানে যায় এবং তাদের স্টোলেন কিজ দিয়ে সেই অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করে। একজন সশস্ত্র লোককে মাস্ক পরে ঢুকতে দেখে ইসরায়েলের রেসলিং রেফারি জোসেফ গাটফ্রেন্ড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তিনি তাতে সক্ষম হন না। কিন্তু তার চিৎকার শুনে আরও 4 জন সেই অ্যাথলেটিক গ্রুপের মেম্বার, কোচ টুভিয়া সোকোলস্কি, রেস ওয়ার্কড ডক্টর শল ল্যান্ডানি এবং 4 জন অন্য অ্যাথলেটস পালিয়ে যান। বাকি খেলোয়াড়দের তারা হস্টেজ বানায় এবং একটি অন্য অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় মসে উইনবার্গ এবং ইউসুফ রোমানো তাদেরকে আটকানোর চেষ্টা করে। ওয়েনবার্গ তাদের মধ্যে 2 জনকে ঘায়েলও করে ফেলে, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। তারা 2 জনেই সেখানে মারা যান। এরপর সেই 11 জন খেলোয়াড়কে বন্দি বানিয়ে রাখা হয়। এখানে বলে রাখি, ব্ল্যাক সেপ্টেম্বর প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনেরই একটি গ্রুপ ছিল, যারা জর্ডান মিলিটারির এগেনস্টে রিভেঞ্জ নেওয়ার জন্য এবং জর্ডান কিং হোসেনকে অ্যাসাসিনেট করার জন্য তৈরি করা হয়েছিল। যখন তারা সেই পাঁচিল টোপকে গ্রামে প্রবেশ করেছিল, তখন তারা বাকি খেলোয়াড়দের মতোই ট্র্যাকস্যুট পরেছিল, আর তাই কেউই বুঝতে পারেনি যে তারা টেররিস্ট হতে পারে। কেউ যে দেখেনি তাদেরকে পাঁচিল টপকাতে তা কিন্তু নয়, কিন্তু খেলোয়াড়দের পোশাকে থাকার জন্য অনেকে তাদেরকে হেল্পও করেছিল সেই পাঁচিল টোপকে ভেতরে প্রবেশ করার জন্য। যাই হোক, এখন এই 11 জন প্লেয়ারকে তারা হস্টেজ বানিয়ে এটা ডিক্লেয়ার করে যে তারা ব্ল্যাক সেপ্টেম্বর অর্থাৎ এই প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনেরই মেম্বার, এবং তাদের যে দাবি সেটা হলো ইসরায়েলের কাছে 234 জন আরবিয়ান প্রিজনার আছেন যাদেরকে ছেড়ে দিতে হবে, আর তাদেরকে ছেড়ে দিলেই সেই টেররিস্টরা সেই 11 জন অ্যাথলিটকে ছেড়ে দেবেন এবং সেই আরব প্রিজনার্সদের নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য জার্মানিকে একটা সেফ প্যাসেজ বানিয়ে দিতে হবে। কিন্তু ইসরায়েল
আর তার ইন্টেলিজেন্স এজেন্সি মসাদ তাদের যে কাউন্টার টেরোরিজম পলিসি, প্রথম এবং শেষ কথাই হলো কোনো নেগোসিয়েশন হবে না কোনো টেররিস্টদের ব্যাপারে, এবং এই বিষয়ে কোনো রকমের কোনো নরম ভাবও দেখানো হবে না। কারণ তারা মনে করে যে একবার যদি কোনো টেররিস্টকে তারা ছেড়ে দেয় তাহলে কিন্তু বারবার ইসরায়েলের ওপর আক্রমণ হবে। তখনকার ইসরায়েলের পিএম গোল্ডা মেয়ার তিনি জার্মানিকে জানান একটা স্পেশাল ফোর্স পাঠাতে চান যারা গিয়ে সেই 11 জন অ্যাথলেটকে বাঁচিয়ে নিয়ে আসবে। কিন্তু সেই সময় অলিম্পিক্স খেলা চলছিল, আর ওই অলিম্পিক্সে যাতে কোনো রকম বাধার সৃষ্টি না হয় বা অশান্তির সৃষ্টি না হয় সেই জন্য জার্মানি গোল্ডা মেয়ারের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। বরং তারা জানায় যে তাদের যে স্পেশাল ফোর্স আছে তাদেরকে দিয়ে সেই টেররিস্টদের তারা মেরে সেই হস্টেজদের অবশ্যই মুক্ত করবে। এদিকে সারা দিন ধরে আলোচনা চলার পর এটা সেই টেররিস্টরা বুঝতে পারে যে ইসরায়েল কোনোভাবেই নেগোসিয়েশন করবে না। তখন তারা সেই শর্ত মেনে নেয় যে শর্ত জার্মানি তাদেরকে দিয়েছিল। বিকেলে সেই টেররিস্ট গ্রুপ জানিয়ে দেয় যে ন্যাটো এয়ারবেস পর্যন্ত তাদের হেলিকপ্টারে করে পৌঁছে দিতে হবে এবং সেখান থেকে একটা প্লেন প্রোভাইড করতে হবে, যে প্লেনে করে তারা কায়রোর দিকে রওনা দেবেন। জার্মানি তাতে রাজি হয়ে যায়। আর জার্মানির প্ল্যান ছিল যখন সেই টেররিস্টরা হস্টেজদের নিয়ে এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে তখন তাদের লুকিয়ে থাকা শার্প শুটার্সরা সেই টেররিস্টদের ওপর আক্রমণ করবে এবং তাদের হত্যা করবে আর সেই অ্যাথলিটদের ছাড়িয়ে নেবে। কিন্তু যখন অ্যাপার্টমেন্ট থেকে সেই টেররিস্টরা হস্টেজদের নিয়ে বেরোয় তখন জার্মানি বুঝতে পারে যে 5 জন নয়, আসলে 8 জন টেররিস্ট আছেন। আমি আগেই বলেছিলাম যে 5 জন টেররিস্ট তারা পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করেছিল, আর আগে থেকেই সেখানে 3 জন টেররিস্ট উপস্থিত ছিল। এদিকে জার্মানি শুধুমাত্র 5 জন টেররিস্টকে অ্যাসাসিনেট করার জন্যই শার্প শুটার্স এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় প্ল্যান্ট করেছিলেন। যখন সেই টেররিস্টরা অ্যাথলিটদের নিয়ে সেই এয়ারপোর্টে প্রবেশ করে শার্প শুটার্সরা তাদের দিকে গুলি বর্ষণ করতে শুরু করে। এদিকে গুলি বর্ষণ হতে দেখে টেররিস্টরাও সেই অ্যাথলেটিকদের দিকে গুলি করে এবং সেই অ্যাথলেটিক সমেত একটি হেলিকপ্টারকে তারা বম্বিং করে উড়িয়ে দেয়। জার্মানির সেই শার্প শুটার্সরা 8 জন টেররিস্টের মধ্যে 5 জনকে হত্যা করে আর 3 জনকে ঘায়েল অবস্থায় ক্যাপচার করা হয়। রাত 11টার সময় মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে যে সেই অ্যাথলিটদের রেস্কিউ করা হয়েছে, কিন্তু তার 1 ঘন্টা পরেই জানানো হয় সেই সব অ্যাথলিট মারা গেছেন। এদিকে ইসরায়েল গভর্নমেন্টের কাছে যখন এই খবর পৌঁছয় তারা প্রচণ্ড রেগে যান এবং শুধু গভর্নমেন্টই নয়, ইসরায়েলের জনগণের মধ্যেও একটা প্রচণ্ড রাগ এবং বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। তখনকার পিএম গোল্ডা মেয়ার গভর্নমেন্ট অফিসিয়ালসদের সঙ্গে মিটিং ডাকেন এবং তারপরই মসাদ চিফ জুই জামের এবং কাউন্টার টেরোরিজম অ্যাডভাইজার আহারান ইয়ারেভের সঙ্গে মিটিং করেন। সমস্ত ইউরোপ এবং মিডল ইস্ট থেকে সেই টেররিস্টদের খুঁজে খুঁজে বের করে মারার যে অপারেশন তারা করবেন ঠিক করেন। প্রথমে গোল্ডা মেয়ার একটু ইতস্তত করছিলেন তাতে সম্মতি জানাতে, কিন্তু ইসরায়েলে সেই জনগণের বিক্ষোভ ঠেকাতে, তাদের রাগ প্রশমিত করতে গোল্ডা মেয়ার সেই অপারেশনকে অথরাইজ করেন। 1972-তে এই অ্যাসাসিনেশনের প্রসেস শুরু হয় আর প্রায় 20 বছর এবং তার বেশি সময় ধরে এই পুরো অপারেশনটা চলে। এই অপারেশন শেষের পর একজন মোসাদ এজেন্ট এটা জানান যে তাদের টার্গেট ছিল 35 জন। মোসাদের প্রথম টার্গেট ছিল পিএলও চিফ রবার্ট জয়েটার, আর জয়েটারকে অ্যাসাসিনেশন করার যে প্রসেসটা সেটাকে লিড করেছিলেন ইসরায়েলের ডিফেন্স ফোর্সেসের একজন সোলজার অ্যাভনার কফম্যান। তারা রেড আর্মি ফ্যাকশনের সঙ্গে যোগাযোগ করে এবং সেই রেড আর্মি টাকার বিনিময়ে
সেই পিএলওর বিভিন্ন মাস্টার মাইন্ড এবং অর্গানাইজার্স, লিডার্স তারা কোথায় কোথায় থাকে সেই সব খবর, কখন কি করে না করে সব রকম তথ্য মসাদকে দিতে রাজি হয়। এরপর 1972 16 অক্টোবর রবার্ট জয়েটারকে এয়ারপোর্টে শনাক্ত করা হয় এবং অ্যাভনার তাকে গুলি করে হত্যা করেন এবং বলা হয় 12টা বুলেট তিনি জয়েটারকে মেরেছিলেন। এরপরে সেকেন্ড যে টার্গেট ছিল তিনি ছিলেন মাহমুদ হামসারি। তিনি ছিলেন পিএলও রিপ্রেজেন্টেটিভ ইন ফ্রান্স, আর তার মেয়ে এবং স্ত্রীর সঙ্গে তিনি প্যারিসে থাকতেন। এবং মসাদ যেভাবে হামসারিকে মেরেছিলেন সেটি প্যালেস্তিনের টেররিস্টদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। 1972 ডিসেম্বরে মসাদের একজন এজেন্ট একজন ইটালিয়ান জার্নালিস্টের ছদ্মবেশে হামসারির ইন্টারভিউ নেন। আর সেই ইন্টারভিউ নেওয়ার সময় হামসারির ফোনে একটি বম প্ল্যান্ট করে দেন। এর পরের দিন তিনি হামসারিকে ফোন করেন এবং ফোনে হামসারি আছেন এটা যখন সেই এজেন্ট একদম কনফার্ম হয়ে যান তখন তিনি সেই বমকে ডিটোনেট করেন। সঙ্গে সঙ্গে হামসারিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তার সাথে কি হয়েছে তার কিছুটা বর্ণনাও তিনি দেন, কিন্তু তারপর সেখানেই তার মৃত্যু হয়। এইভাবে সেকেন্ড টার্গেটও মোসাদ অ্যাসাসিনেট করে দেয় এবং কিছুদিনের মধ্যেই আরও কয়েকজন সেই লিস্টের যারা টার্গেট ছিল বিভিন্ন জায়গায় রহস্যময়ভাবে খুন হয়ে যান। 1973 এপ্রিল মাসে অপারেশন র্যাথ অফ গডের সবথেকে কন্ট্রোভার্সিয়াল একটি অপারেশন স্প্রিং অফ ইউথ কার্যকর করা হয়। সায়েদ মাটকাল এবং তখনকার পিএম ইহুদ বারাক এই পুরো অপারেশনটাকে লিড করেছিলেন এবং তাদের টার্গেট ছিল 3 জন পিএলও লিডার। তার মধ্যে একজন ছিলেন আবু ইউসুফ, কামাল আডভান এবং কামাল নাসির। বারাক অন্য এজেন্টদের সঙ্গে লেবাননের বেইরুট সিটিতে স্পিডবোটের মাধ্যমে প্রবেশ করে। সেখানে আগে থেকেই মসাদের কিছু এজেন্ট উপস্থিত ছিল এবং তারা সবাই সেখানে ট্যুরিস্টের বেশে ঘুরছিল। কিন্তু একসাথে এতজন লোক হেঁটে যাচ্ছে দেখে যদি কারো সন্দেহ হয়, তাই বারাক সহ আরও কিছু এজেন্ট তারা মেয়েদের ডিসগাইজ নিয়ে নেন। সুন্দরভাবে মেয়েদের উইগ পরে মেকআপ করে একদম মেয়েদের মতো ছদ্মবেশ ধরেন এবং জামা কাপড়ের মধ্যে ওয়েপন এবং এক্সপ্লোসিভ লুকিয়ে সেই 3 জন লিডারের রেসিডেন্সের দিকে যাত্রা করেন এবং সেখানে সেই 3 জন লিডারকে তারা মারতেও সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে 3 জন ইসরায়েলের লোকও মারা গিয়েছিলেন। এই বছরই মসাদ একটা খুব বড় ভুল করে ফেলেছিল। 1973 জুলাই 21 তারা একজন সাধারণ মানুষকে রেড প্রিন্স মনে করে মেরে ফেলেন। অ্যাকচুয়ালি রেড প্রিন্স ছিল আলী হাসান সালামে, যিনি ইয়াসির আরাফাতের খুব কাছের লোক ছিলেন। এরপর 1979-এর 22 jan রেড প্রিন্সকে তারা মারতে সক্ষম হন। যদিও এই রেড প্রিন্সের অ্যাসাসিনেটটা নিয়ে একটা সন্দেহ পোষণ করা হয় যে হয়তো মসাদ নয়, অন্য কেউ তাকে হত্যা করেছে। 1979-এর 22 জানুয়ারি সেই রেড প্রিন্সকে অবশেষে তারা মেরে ফেলেন। এই পুরো অপারেশনটা 1992 পর্যন্ত চলেছিল এবং 1992-তে লাস্ট যে টার্গেট তাদের ছিল তিনি ছিলেন আতিফ বেসিসো, যিনি পিএলওর ইন্টেলিজেন্স টিমের হেড ছিলেন। 1992-র 8 জুন আতিফ বেসিসোকে হত্যা করা হয়। তবে এই হত্যাটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, কারণ বলা হয় আবু নিদাল অর্গানাইজেশন তাকে মেরেছিল। এই পুরো মিউনিক ম্যাসকেয়ারের মেন 2 জন মাস্টার মাইন্ড আবু দাউদ ও ইয়াসির আরাফাত তারা বেঁচে যান। আবু দাউদকে পরেও মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু মোসাদ সক্ষম হয়নি। একটি ইন্টারভিউতে দাউদ বলেছিলেন যে এই মিউনিক মাস্কেয়ারের প্ল্যানিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছিলেন তিনি, কিন্তু
তার মধ্যে কোনো অনুশোচনা নেই যে তিনি সেই 11 জন প্লেয়ারকে হত্যা করেছিলেন। ইসরায়েল এবং মোসাদ শুধু প্যালেস্তিনের টেররিস্টদেরই নয়, পুরো ওয়ার্ল্ডকে এই বার্তাটা দেয় যে তাদের দেশের দিকে যারা কুনজরে তাকাবে তাদের কাউকে রেয়াত করা হবে না, এবং টেররিস্টদের সাথে কোনো রকম নেগোসিয়েশন একদমই না পছন্দ ইসরায়েলের। যারা দেশকে ভালোবাসে তারা হয়তো এরকমই হয়, এবং সেই টেররিস্টরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন সেখান থেকে বের করে এনে তাদেরকে অ্যাসাসিনেট করবে ইসরায়েল। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। আসবো পরের এপিসোডে নতুন আর একটা গল্প নিয়ে। নমস্কার।